গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলল। ড্রাইভিং সিটে কবির নেই, সেখানে নিটু বসে আছে। সকাল 10টা বাজে, আকাশ ভেঙে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। গাড়ি ছাড়ার উপক্রম হলে অন্তু দ্রুত পায়ে ছুটে এসে পেছন থেকে ডাকল, মেয়র সাহেব। হামজা ফিরে তাকালে অন্তু সপ্রতিভ ভঙ্গিতে বলল, শুভ সকাল মেয়র সাহেব। হামজা কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে মাথা নামাল। আলতো হেসে ম্লান স্বরে প্রতি উত্তর দিল, শুভ সকাল। অন্তু সরাসরি প্রস্তাব দিল, কোথাও যাচ্ছেন নিশ্চয়ই, আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন? বৃষ্টির ভেতরে রিকশা পাওয়া ঝামেগা। হামজার ভ্রু কুঁচকে উঠল। অদম্য সাহস মেয়েটার, কোনো আড়ষ্ঠতা বা সংকোচ নেই। হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠেও এক প্রকার জড়তা ও সমীহ থাকে। কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে এমন নির্ভীকভাবে কথা বলতে দেখেনি। হামজা গম্ভীর গলায় জানালো, আজ ভার্সিটিতে যাবে না তুমি, আমার অনুমতি নেই। অন্তু আরও এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ অটল স্বরে বলল, আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেয়র সাহেব, জানেন তো আপনি। হামজার উত্তরের অপেক্ষা না করেই অন্তু তার পাশে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল। পাশাপাশি বসে আছে দুজন। হামজার শরীর থেকে দামি বডি স্প্রের কড়া গন্ধ আসছে। মাঝখানে আধা ফিটের দূরত্ব, কেউ কারো দিকে তাকাচ্ছে না। রাস্তার ধারের গাছপালা দ্রুত পেছনে সরে যাচ্ছে। দুজনের এই নীরবতা যেন এক ক্ষমতাবান ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্তা ঘায়েল নারী সত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যাচ্ছে নিঃশব্দে। সাধারণ সম্পর্কের বিচারে অন্তর এই বিরোধ তার ভাসুরের সঙ্গে। খানিক বাদে হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসল। সে সতর্ক করার সুরে বলল, থাবা দিয়ে ধরলে আর পার পাবে না। অনেক কিছু করছো, কিন্তু জেনে রাখা ভালো, আমাদের বিরোধিতা করে জেতা যায় না। অন্তু তীক্ষ্ণ স্বরে সংশোধন করে দিল, আপনাদের নয় মেয়র সাহেব, আপনাদের বলছেন কেন? বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল? বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে, আগুন পানির মতো, হয় আমি নয় সে। আমি সক্রিয় হলে সে নিভে যাবে, সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব। অন্তু অল্প থেমে সরাসরি হামজার দিকে তাকিয়ে যোগ করল, আপনার সঙ্গে আমার যাতা বিরোধিতা নয় মেয়র সাহেব, ওটা কারবার, এক প্রকার লেনদেন। তা শুধু আপনার সঙ্গে, শুরু থেকেই তা কেবলই আপনার সঙ্গে। হামজা কৌতূহলী হাসি দিয়ে জিজ্ঞেস করল, কোন শুরু? অন্তুও এক রহস্যময় হাসি হাসল এবং ঘৃণা ভরে বলল, আমার ইজ্জত, আমার জীবন, আমার আব্বুর অবসান ভুললে চলবে? হামজা গা দুলিয়ে হাসল। সে উপহাসের সুরে বলল, এসবের দায় আমার নাকি? অন্তু প্রগাঢ় চোখে তাকাল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, বুকের ওঠানামা বাড়ল। মুখটা মুহূর্তের জন্য কঠিন হয়ে আবার শান্ত হয়ে এল। সে শান্ত গলায় বিশ্লেষণ করল, আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন, তখনও বুঝিনি, কিন্তু বুঝেছি সেই কয়দিনে, যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমি ও বাড়িতে কাটিয়েছি। হাসি মুখে রেখেই হামজা ভ্রু উঁচু করে প্রশ্ন করল, কি বুঝলে? অন্তু সপাট গলায় উত্তর দিল, পলাশ আজগর নয়, আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন, এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং সেটা শুধুই আমাকে দমাতে। কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার, তাই না? সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয়ের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠেছিলাম। আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আপনার ক্ষমতায় আঁচ না লেগে যায়। সেই যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ আর তাতে জয়ের ক্ষমতাচ্যুতির আশঙ্কা, তা সামলে পেতে বেগ পেতে হয়েছিল আপনাকে। হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিল। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গুজল সে। চোখ বুজে ধোঁয়া ছেড়ে আবার চোখ মেলে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আর? অন্তু জানালার কাঁচ নামিয়ে দিল। বৃষ্টির ঝাপটা তখন কমে এসেছে, কিন্তু গাড়ির ভেতরটা সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে। ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। গাড়ির ছাদের দিকে তাকিয়ে অন্তু শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম, খুব আগ্রহের সাথে। তখনও জানতাম না মুমতাহিনার মরণক্ষেত্র এটাই, শুধু আন্দাজ ছিল। সেটা সত্যি মনে হতে থাকল ধীরে ধীরে। আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিতভাবে উত্তেজিত হয়ে পড়েছি। বোকামির মতো দেখতে কিছু কাজও করেছি।
অন্তু থামল না। সে এবার সরাসরি হামজার দিকে ফিরে বলল, শেষে সত্যি হলো আমার ধারণা। তখন বুঝলাম আমাকে দমাতে চাওয়ার পেছনে আপনার প্রধান কারণ ছিল এটাই। আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি, মুমতাহিনার ব্যাপারে খুব ভেবেছি, আমার প্রচেষ্টায় এই জটিল প্যাঁচটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতি মূলত আপনারই হতো। শিকড় আপনি, মূল আপনি, এমনকি আশ্চর্যজনকভাবে এই কাহিনীর কাঠামোটাও আপনি। হামজা কোনো উত্তর দিল না, শুধু সিগারেটে লম্বা টান দিল। অন্তু তাচ্ছিল্যের সুরে যোগ করল, আপনি জানতেন আমার দুর্বলতা দুটো, আমার আব্বু আর আমার সম্মান। আপনি পলাশের মাধ্যমে ঠিক সেই দুই জায়গাতেই হাত মারলেন। আপনি খুব ভালো বোঝেন, আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের কোনো বিকল্প নেই। সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল, আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি। এত ধারালো আর হিসেবি বুদ্ধির মালিক আপনি, নিখুঁত মেয়র সাহেব। অন্তু একটু দম নিয়ে আবার শুরু করল, আমি এই বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে। পলাশ চাইলেই অন্তিককে কেটে টুকরো করতে পারত, কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল। একবার মাথায় এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তার বদলে অন্তিককে টাকার জন্য নয়, বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো। টাকার প্রসঙ্গ সাইডে রইল, মুখ্য হয়ে উঠল আমার অসম্মান আর আব্বুর উপর আঘাত। আমাকে অসম্মান করতে চাওয়া, জয়ের নির্লিপ্ততা, আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা, সব কিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো, আমাকে ভেঙে চুরে গুনিয়ে দেওয়া। আমাকে রুখতেই ছিল এই সব আয়োজন, আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেবের বশে করা একটা ভুল। মেয়র সাহেব, আমি কি ঠিক বলেছি? হামজা বাহবা দেওয়ার মতো ভঙ্গি করে হাসল। সে প্রশংসার সুরে বলল, তুমি সুযোগ পেলে আসলেই খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে, কিন্তু আফসোস, সেই সুযোগটা না পাওয়ার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে। অন্তু হাসল। সে রহস্যময় স্বরে বলল, আব্বু একটা কথা বলতো। হামজা ভ্রু উঁচু করে কৌতূহল দেখালো, আচ্ছা, কি বলতো? অন্তু গম্ভীর গলায় উত্তর দিল, বলতো, শিক্ষা সুযোগের অপেক্ষা করে, কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয়। হামজা তাচ্ছিল্য হাসি হেসে জিজ্ঞেস করল, তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে? গাড়ি গন্তব্যে পৌঁছলে অন্তু নেমে দাঁড়াল। জানালার পাশে ফিরে তাকিয়ে সে শেষবারের মতো বলল, আপনার পিঠ দেওয়ালের কাছাকাছি, এটাকে সতর্ক বার্তাই ধরে নিন মেয়র সাহেব। খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ককে কাজে লাগাতে। চাল চালতেও অল্প সময় দরকার পড়ে। ততক্ষণে মেয়রকে দেখে ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে। সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু। হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই কোলাহল ছাপিয়ে। তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। নিজের পুরনো একটা কথা মনে পড়ল তার, আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রী হয়ে ওঠে, সেই নারীর তৈরি করা ফিতনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে। তুলি ঘর থেকে বেরোয় না, রিমিও নিশ্চুপ। গোটা বাড়িটা যেন এক জীবন্ত মৃত্যুপুরী হয়ে উঠেছে। সেখানে বসবাস ৬ জন মানুষের, কিন্তু তারা প্রত্যেকে যেন এক একটি চলন্ত লাশ। জয় বাড়িতে থাকে কদাচিৎ, যতক্ষণ থাকে হয় সে অঘরে ঘুমায়, নয়তো নিশায় বেহেড হয়ে পড়ে থাকে। এখন আর এই বাড়িতে সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় না। তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখল তুলি নামাজে বসেছে। অন্তু মনে মনে ভাবে, কেউ কেউ তীব্র কষ্টে ধর্মবিমুখ হয়ে পড়ে, কেউ বা আবার ধর্মমুখী হয়। তুলির পাশে বসে থেকে কোনো লাভ নেই। সে কথা বলে না, আর হাসলে তাকে একদম উন্মাদিনীর মতো দেখায়। অন্তু নিজের রুমে ঢুকতেই দেখল জয় গোসল করে বেরোল। তার বুক পিঠ ক্ষতবিক্ষত, কি ভয়ানক সব দাগ, কোথাও গর্ত হয়ে আছে, কোথাও পুরনো সেলাইয়ের রেখা, আবার কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে। গলায় একটা লাল গামছা ঝুলছে, পরনে আরেকটা গামছা। সে তোয়ালে ব্যবহার করে না, তার পোশাক মানেই গামছা, লুঙ্গি, শার্ট প্যান্ট আর হাফ প্যান্ট। পাঞ্জাবি পরে কেবল হামজার ধমকে লোক দেখানোর জন্যে। এমনকি নামাজটাও কয়েকবার কেবল লোক দেখাতেই পড়তে হয়েছে তাকে। বাইরে মানুষের সামনে পড়ে গেলে ভালো মানুষই জাহির করতে হামজার কথায় সে নামাজে যাবার ভঙ্গি করে। জয়ের মতে এতে এক আলাদা মজা আছে। মানুষকে ধোঁকা দেওয়াটা তার কাছে দারুণ এক বিনোদন। নয়তো মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। জয় অন্তুকে দেখে জিজ্ঞেস করল, লুঙ্গি কই আমার ঘরওয়ালি? অন্তু নির্লিপ্ত স্বরে উত্তর দিল, ছাদে। এনে দাও, জয় হুকুমের সুরে বলল। অন্তু সপাট গলায় জানালো, দুঃখিত। জয় ঠোঁট উটকে কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ওকে,
তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। জয় গামছার গিটে হাত রাখল। অন্তু আর এক মুহূর্তও সেদিকে তাকাল না। বিদ্যুতের গতিতে পেছন ফিরে দুই চোখ খিঁচিয়ে বন্ধ করে সে ঘৃণা ভরে বলল, বেহায়া, নির্লজ্জ ব্যাটা ছিলে ব্যাটা, আল্লাহ মুক্তি দিন। পেছন থেকে জয়ের উচ্চস্বরে অট্ট হাসি শোনা গেল। সেই হাসিতে যেন ঘর কাঁপছে। জয় বিদ্রুপের সুরে বলল, তাকাও তাকাও, পেছন ফেলে তাকাও ঘরবালি, সিনারি দেখাই। অন্তু দাঁত চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকই কেন ছিল তকদিরে? জয় হাসতে হাসতেই উত্তর দিল, তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞেস করা উচিত। আমি তো ওসব তকদির ফকদির মানি না। অন্তু দুই হাতে মুখ ঢেকে রাগে ফুসতে ফুসতে বলল, পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি, জাহান্নামে যান। অন্তুর মনে হচ্ছিল জয়ের দ্বারা সব কিছুই সম্ভব। আসলেই যদি সে গামছা খুলে দাঁড়ায়, ভাবতেই তার গা গুলিয়ে এলো। ঠিক তখনই জয় সামনে এসে দাঁড়ালো এবং ধমক দিয়ে বলল, লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব? অন্তু হাতে মুখ ঢেকেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। জয় হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। গামছা সে খোলেইনি, অথচ তার সভ্য বউ তাতেই বেকাবু। অন্তু ছাপ থেকে লুঙ্গি এনে দেখল জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরেছে এবং আয়েশ করে সিগারেট ধরাচ্ছে। অন্তু ক্ষুব্ধ হাতে হাতের লুঙ্গিটা সজোরে জয়ের মুখের ওপর ছুঁড়ে মারল। জয় লুঙ্গি সরিয়ে আবারও জোরে জোরে হাসল। হাসতে হাসতেই সে আবদার করল, একটু ভাতটাত খাইয়ে দেবে? অন্তু বিষাক্ত কণ্ঠে বলল, বিষ দেব। তা দাও, সমস্যা নেই, কিন্তু তোমার নিজের হাতে খাইয়ে দাও। জয় নির্লজ্জের মতো বলল। অন্তু পাল্টা প্রশ্ন করল, আপনার হাতে বোমা পড়েছে নাকি? জয় এবার চোখ পাকিয়ে গালি দিয়ে বলল, তোর মুখে বোমা পড়ুক শালি, ভাতান। জয়ের অশিষ্টতা আজও অন্তুর ভেতরে আগুন জ্বালায়। এতগুলো দিনেও নিজের এমন অসম্মান তার সয় না। দুটো দীর্ঘ শ্বাস কেনে সে শান্ত স্বরে বলল, এভাবে নয়, যেভাবে বললে আনব সেভাবে বলুন, নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না। জয় হঠাৎ অন্তুকে টেনে নিজের কাছে দাঁড় করিয়ে গভীর চোখে তাকায়। সে অনুচ্চ স্বরে বলল, আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না? অন্তু জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দিয়ে দৃঢ় গলায় উত্তর দিল, সম্পর্কটা তো তেমনই। জয় মাথা নত করে অল্প হাসল। সে যখনই কোমলভাবে বা স্মিত নজরে অন্তুকে স্পর্শ করে কিংবা কথা বলে, অন্তু সেটা খুব কঠিনভাবে এড়িয়ে যায়। সে তাদের মাঝে বিরোধকে সযত্নে লালন করলেও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না। মাথা তুলে জয় আবার নিষ্পৃহ স্বরে বলল, সম্পর্ক বুঝি না আমি। খানিক দূরত্ব রেখে বসে অন্তুও পাল্টা জবাব দিল, আমিও বুঝি না। জয় যখন কিছুটা নরম ও স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল, তখনই কেবল অন্তু গিয়ে খাবার এনে দিল। জয় কপালে আঙুল চেপে ঠোঁট টিপে হাসল। তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রায় সবটুকুই অন্তুর মাঝে আছে, তবে তা যেন বিপরীত মেরুর, ঠিক যেন একটি বস্তু আর আয়নায় তার প্রতিবিম্ব। আর এই কারণেই তাদের কোনো সাধারণ পরিণতি নেই। সমধর্মী দুই পক্ষের মাঝে বিরোধ ও বিকর্ষণ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। জয় ও অন্তু সচরাচর কেউ কারো দিকে তাকায় না, সেই অভ্যেস তাদের নেই। কিন্তু যখন তাকায় তখন দুজন একত্রে তাকায়, আর সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া আর কিছু থাকে না। জয় খেতে খেতে ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুমি খাইছো? অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে। বিশাল হাতের তালু দিয়ে এসে বিরাট সব লোকমা মুখে পুড়ছে। অন্তুর চোখে দৃশ্যটা বিকট লাগে। জয়ের হাত দুটো কঠিন, মোটা মোটা রক চামড়ার ওপর ঠেলে উঠেছে। কনুইয়ের নিচ থেকে শ্যামলা হাতটি কালো পশমে ঢাকা। অন্তু বিরক্তি নিয়ে শাসন করার সুরে বলল, আপনি এভাবে খান কেন? ভদ্রভাবে মানুষের মতো খাবেন। জবাব না দিয়ে জয় জেদ করে আরও বিশ্রীভাবে খেতে শুরু করল। অন্তু দীর্ঘ শ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল। খাওয়া শেষে সফট ড্রিঙ্কসের মতো করে 2 প্যাগ মদ গলায় ঢালল জয়। রাত 1:30 অবধি জয় উপুর হয়ে বিছানার ওপর পড়ে রইল। জয়ের রুমের বারান্দার দরজার পাশে একটা রকিং চেয়ার আছে। অন্তু সেই চেয়ারটায় গিয়ে বসল। কোলে বই থাকলেও সে পড়ছে না, পিছনের দিকে মাথা হেলিয়ে চোখ বুজে দুলছে। জয়ের রুমে একটা পুরনো পেন্ডুলাম ঘড়ি আছে। ঘণ্টা পরপর সেটা ঢং ঢং করে বাজে। এটা জয়ের খুব প্রিয় জিনিস।
হামজা কোথা থেকে যেন কিনে এনেছিল, জয় সেটা একরকম কেড়ে নিয়েছে। অন্তু খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে রইল। জয়ের মুখ এদিকেই ফেরানো, চোখ বোজা, কিন্তু তার চোখের পাতা কাঁপছে। তার মানে সে ঘুমায়নি। অন্তু জয়কে রাতে খুব একটা ঘুমাতে দেখে না। রোজ পাশাপাশি শুয়ে দুজনেই টের পায় কেউই ঘুমায়নি, কেবল ঘুমের অভিনয় চলছে। পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানান দিল রাত 1টা বাজল। অন্তু বিছানায় উঠে গিয়ে জয়ের পাশে অল্প একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। সে নিঃশব্দে পাশ ফিরে শুয়ে থাকে। তার আর জয়ের মাঝে যেন এক অসীম ও অলঙ্ঘ দূরত্ব। সেই শূন্যতাকেই সাথী করেই দুজন রাতের পর রাত পাশাপাশি কাটিয়ে দিয়েছে। শেষ রাতে ঘুমের ঘোরে কখনো জয়ের হাতটা এসে অন্তুর শরীরের উপর পড়লে অন্তু তড়াক করে জেগে ওঠে, অবজ্ঞার সাথে সরিয়ে দেয় জয়ের হাতখানা। অন্তু এবার চিত হয়ে শয়। অন্ধকার ঘরের নিস্তব্ধতা ভেঙে সে মৃদু স্বরে ডাকল, জয়। বেশ খানিকক্ষণ পর জয় নির্লিপ্ত গলায় জবাব দিল, হুঁ। অন্তু আর কথা বাড়াল না। তার ভেতরে জমে থাকা অজস্র সংশয় আর দ্বিধা সে নিজের ভেতরেই দাফন করে ফেলল। সে জানে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, এমনকি পাশে শুয়ে থাকা এই মানুষটাও তার নিজের নয়। সে ভাবির খোঁজ জানে না, আম্মু কি অবস্থায় আছে জানা নেই, এমনকি হামজা তার ভবিষ্যৎ নিয়ে কি ছক কষছে সেটুকুও তার অজানা। জয় হঠাৎ বিছানা ছেড়ে উঠল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অন্তু উঠে বসে কৌতূহলী গলায় বলল, আমি যাব আপনার সঙ্গে? জয় কোনো জবাব দিল না, এমনকি ফিরে তাকালও না। সে ঘর থেকে বেরিয়ে গেল। অন্তু তড়িৎ জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল। জয় তবুয়া কোনো প্রতিক্রিয়া দেখাল না। সিঁড়িঘরের দরজা খুলে হনহনিয়ে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে গেল জয়। চারদিক ঘুটঘুটে অন্ধকার। অন্তু এমন অন্ধকারে অভ্যস্ত নয়। হঠাৎ তার পা ভড়কে গেল। হাতের জগটা সশব্দে মেঝেতে পড়ে পানি ছিটিয়ে পড়ল চারদিকে। ঠিক সেই মুহূর্তে জয় বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়ে পতনোন্মুখ অন্তুকে জাপটে ধরল। এভাবে পড়লে নিশ্চিত মৃত্যু অথবা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। অন্তুর বুকের ভেতর তখন আতঙ্কে ঢিপি ঢিপি করছিল। সে জয়ের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। জয় তাকে শক্ত করে আটকে ধরে গম্ভীর স্বরে বলল, আমার কাছে আসো কেন? যখন দূরত্বই সই তখন প্রয়োজনে বা আমাকে চাওয়া কেন? তোমরা ভালো মানুষেরা আসলে খুব স্বার্থপর হও। অন্তু স্থির হয়ে দাঁড়িয়ে পাল্টা যুক্তি দিল, সবটা ভুল নয় আপনার কথা, তবে আমাকে আংশিক ভুল বুঝেছেন। তাই নাকি? জয় বিদ্রুপের সুরে বলল। জয় এবার শক্ত করে অন্তুর হাত চেপে ধরল। অন্তু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমি নামতে পারব। জয় দাঁত মুখ খিচিয়ে চাপা ধমক দিল, চুপ। বাকি সিঁড়িটুকু অন্তুর হাত শক্ত করে ধরে নামিয়ে আনল জয়। নিচে নেমে স্থির হয়ে দাঁড়াল দুজন। অন্ধকারে নিজের শরীরটাও দেখার উপায় নেই। অন্তু ক্ষুব্ধ স্বরে বলল, আপনি যেচে পড়ে উপকার করে আবার খোটা দিচ্ছেন। জয় তাচ্ছিল্যের হাসি হেসে উত্তর দিল, তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ছিল? অন্তু এবার সরাসরি জয়ের চোখে চোখ রেখে, যদিও অন্ধকারে দেখা যাচ্ছে না, তীক্ষ্ণ স্বরে বলল, বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি আমার, জয় আমির। এই যে বললেন আমরা স্বার্থপর, আপনি বুঝি খুব স্বার্থহীন? স্বার্থহীন মানুষেরা কি সমাজে বসবাস করে এমন সব কুকর্ম করে বেড়ায়? স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি? জয় অবাক হবার ভান করে প্রশ্ন করল। অন্তু এবার ফেটে পড়ল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে। নিঃস্বার্থে? নিঃস্বার্থে আপনি মানুষ মারেন, চারদিকে এত অরাজকতা করে বেড়ান? নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয়, সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশে ঘুরে বেড়ায়, ক্ষমার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায়। নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন, নাকি শুধু মুখে রসিকতার খই ফুটিয়ে বেপরোয়া বাতাসে গা ভাসাচ্ছেন? যে মানুষ আত্মত্যাগী উপরন্ত সর্বত্যাগী হয় তাকে নিঃস্বার্থ বলে। আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে, কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন, হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ ফেরত চান। সেটা কি নিঃস্বার্থতা, নাকি আমার সঙ্গে শুরু থেকে যা যা করেছেন এ অবধি সেটা নিঃস্বার্থতা? মুখে রসিক রসিক কথা বলে খুব কুল সাজা যায়, ভং ধরা যায় যে আপনি খুব চাপা, খুব বেপরোয়া, লালসাহীন এক রহস্যময় মানুষ। অন্তু এক নাগাড়ে বলে চলল,
আমি আপনার কাছে প্রয়োজন পুরাতে আসিনি, আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই। এখন দায়ে এড়াবেন না। আমি কি বউ হবার প্রস্তাব দিয়েছিলাম, নাকি আপনার কাছে র‍্যাগ খেতে গিয়েছিলাম? আমি অন্যায়ের প্রতিবাদ করব, এটা আমার নিজস্বতা। আমি অন্তু যা হারিয়েছি তা কোনো অপরাধ না করার অপরাধে। আপনারা তার একাংশও হারাননি। আমার মা ভাবি, আমার সম্মান, আমার ক্যারিয়ার আজ রাস্তায় ভাসছে। সেসবের হাল আপনাকেই ধরতে হবে। জয় হঠাৎ অন্তুর চুল মুঠো করে ধরল। অন্তু যন্ত্রণার মাঝেও ম্লান হেসে টিপ্পনি কাটল। ইস, সত্যি কথা একদম নিতে পারেন না আপনারা, তাই না? কি করবি তুই? হিংস্র স্বরে জানতে চাইল। অন্তু শান্ত কিন্তু বিষাক্ত গলায় উত্তর দিল, কখন বললাম কি করব? কি করার আছে আমার? হাত তো বাঁধা আপনার নামের শিকলে। জয় এবার সন্দেহবশত প্রশ্ন করল, কথার ছলে ছল চাতুরি করছিস? শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করেই ভাবতে হয়। জয় অন্তুকে একদম নিজের শরীরের সাথে মিশিয়ে টেনে আনল। ফিস করে ভয়ানক গলায় বলল, আমি চোর না হে, খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপিষ্ঠ আমি। চোর হবে তুই, যে আড়ালে চাল চালিস। অন্তু এবার চূড়ান্ত বিদ্রুপের সুরে বলল, তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন, পরে অত ছক কষে নাটক সাজাতেন না। সংজ্ঞাকে মিলল ছল চাতুরি আর চোরের? আমার মুখ খোলাবেন না, বেশ তো চুপ আছি। খোঁচা মেরে ক্ষত তাজা করছেন কেন? আপনি জানেন আমি মুখ খুললে সামনের জন আর কথা বলার সাহস পায় না। রাত 2টো। বৃষ্টি হালকা কমেছে বাইরে। হামজা শুয়েছিল। তার অভ্যাস এক কাত হয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো। সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে। চশমা সে সবসময় ব্যবহার করে না, কেবল বই পড়ার সময়। পরনে একটা অফ হোয়াইট রঙা ফতুয়া। সাদা পাজামাটা উঠে আছে ঠ্যাংয়ের কাছে। কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি। হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড়। রিমি আগে একা অন্ধকার ড্রয়িং রুমে যেতেও ভয় পেত, এখন লাগে না। আরমিন পারত, এখন সেও পারে। রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। তার কিচ্ছু ভালো লাগে না আজকাল। সে কত খুশি ছিল সংসার জীবনে। ছোট্ট বয়সে কলেজের পড়ালেখা অবধি ছেলে ছিল এই লোকটার খাতিরে। আজ তার সঙ্গে এই দূরত্ব রিমি সহ্য হয় না। সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে, খুব ঘৃণা। কিন্তু মনে হয় না কথাটা সত্যি। ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির। আবার রিমিরও আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে। সে হামজাকে কলিজা চেরা রক্তে ধুয়ে গ্রহণ করবে। ঘৃণায় এমন হয় কিনা তাও জানে না রিমি। ঠান্ডা বাতাসে জানালার পর্দারা উড়ছে। সেই বাতাসে হামজার চুলগুলো উড়ছে। রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে গিড়ে বসল হামজার সামনে। কান্নাটা থামানো যাচ্ছে না। এসব সময় কান্না ঠেকানো যায় না, খুব মুশকিল। সে আসলেই ঘৃণা করে লোকটাকে, কিন্তু এটা ভাবলেও কষ্ট হয়। কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবেসে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয়, সেটা করুণ এক যন্ত্রণার। এই যে রিমির ভেতরে যে প্রাচীর দাঁড়িয়েছে, লোকটাকে ভালোবাসার, ছোঁয়ার অধিকার দেওয়ার অথবা সমর্থন করার, এটা অসহ্য। রিমি একদৃষ্টে তাকিয়ে রইল। গম্ভীর মুখখানা, নেতা নেতা ভাব ছড়ানো, কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে। সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা, সাথে ভাবুকতাও। সময় পেলেই চোখে চশমা এঁটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায়। তবু কিসের নেশায় ছুটছে হামজা? বড় হওয়ার, আরও বড় হওয়ার। মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো। চট করে এক লহমায় চোখ খুলে তাকালো হামজা। রিমি চমকে উঠল। হামজা স্থির চোখে তাকিয়ে থেকে শীতল গলায় জিজ্ঞেস করল, কাঁদছ কেন? রিমি কোনো জবাব দিল না। দুজন কেবল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল দুজনের দিকে। হামজা বিরক্তি নিয়ে বলল, কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো কেন? রিমি অকম্পিত স্বরে উত্তর দিল, ঘৃণা মাপছি। হামজা সশব্দে হাসল এবং তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করল, পেলে কতখানি? মেপে শেষ করি। রিমি উত্তর দিল পাথুরে গলায়। হামজা উঠে বসল। অন্ধকারে প্যাকেট হাতরে সিগারেট বের করে তা ধরালো সে। ধোঁয়া ছেড়ে শান্ত স্বরে বলল, পাবে না। আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুক্ত হতে পারে, আর সেটাই হবে তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ।
কথাটা বলেই রিমির গালে আলগোছে হাত রাখল হামজা। রিমি সেই স্পর্শে শিউরে উঠে শুধল, আপনার কষ্ট হয় না? হামজা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল, কষ্ট কি রিমি? বাবা, সেটাও জানেন না? খুব সুখী লোক বুঝি আপনি। রিমি ব্যঙ্গ করে বলল। হামজা নির্বিকার মুখে পাল্টা প্রশ্ন করল, অসুখী? বুঝি না আমি। রিমি শক্ত হাতে চোখের পানি মুছল। এরপর সে হামজার হাত দুটো সজোরে সরিয়ে দিল মুখ থেকে। হামজা এবার সরাসরি জানতে চাইল, আমাকে খুব নিষ্ঠুর ভাবো? তাচ্ছিল্যের সাথে ম্লান হাসল রিমি। সে বিদ্রুপ করে বলল, না না, এমন সব বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই। তা ভাবব কেন? এরকম সব কথা কে শেখাচ্ছে? আরমিন? হামজার কণ্ঠে সন্দেহের সুর। রিমি রুখে দাঁড়িয়ে বলল, আমার মুখ নেই? হামজা চট করে হাসল। হাসির সাথে তামাকের ধোয়া উড়িয়ে শান্ত গলায় বলল, মুখ তোমার, কথাগুলো নয়। রিমি এবার সাহসের সাথে প্রশ্ন করল, আপনারা কি আরমিনকে ভয় পান? হামজা ধীরলয়ে বিশ্লেষণ করল, নারীর প্রতিশোধ পরায়ণতা ও জেদ খড়ের গাধায় লাগা আগুনের চেয়েও ভয়াবহ। তা শুধুই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে উপরের দিকে ওঠে, সব নিঃশেষ না করে নেভে না। তাহলে আরমিন সফল, রিমি ঘোষণা করার ভঙ্গিতে বলল। হামজা এবার গভীর চোখে তাকালো। তার কণ্ঠস্বর শ্লথ করে এক অদ্ভুত আবদার জানাল, একটু কাছে আসবে? রিমির মনে হল হামজা এক নিঠুর ও কৌশলগত শিকারী, যার মুখের বুলি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো। এমন একটি আহ্বানের মাঝে রিমির মতো দুর্বল প্রাণ নারীকে মরণ ফাঁদে ফেলতে শিকারী ছাড়া আর কেই বা পারে? রিমি হঠাৎ ডুকরে কেঁদে উঠে হামজার বুকে আছড়ে পড়ল। সে চিৎকার করে বলল, আপনি জানোয়ার, আপনি অমানুষ, আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলেছেন, একটুও দয়া করেননি। শিউরে উঠছিল রিমির শরীর। হামজা রিমিকে দুহাতের বাহু দিয়ে শক্ত করে আলিঙ্গন করে নিল। রিমি ছটফট করছিল মুক্তি পেতে, কিন্তু হামজা তাকে আরও জাপটে ধরে গম্ভীর স্বরে বলল, তুমি আমার সহধর্মিণী হতে পারোনি রিমি। পারতে কি করতে হতো? রিমি কান্নারুদ্ধ করতে জানতে চাইল। হামজা স্থির হয়ে উত্তর দিল, সহধর্মিণী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে। আর সেটা কি? রিমির প্রশ্ন। হামজা প্রগাঢ় স্বরে বলল, সহধর্ম, অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিতকারিণী হয় সহধর্মিণী। সহযাত্রী বলতে একই পথের যাত্রাসঙ্গী বোঝায়। সহধর্মিণীর ব্যাপারটাও তাই। অথচ তুমি দিন শেষে আমায় অস্বীকার করেছ, আমার ধর্মে ধার্মিক হতে পারোনি, সঙ্গ ছেড়েছ, মানতে পারোনি। রিমি ঘৃণা ভরে পাল্টা জবাব দিল, তার মানে আমি এখনও একটু হলেও মানুষ, মানুষেরা আপনাদের মানতে পারবে না। হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন। তার শান্ত স্থির দৃষ্টিতে খানিক বিস্ময়। চোখ দুটো যেন এক নিখুঁত হিসাব মেশিন, কিছু মাপছে, কিছু হিসাব করছে। সবশেষে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, শেখানো বলি রিমি, তোমাকে তৈরি করা হয়েছে। রিমি চোখ দুটো বুজে হিংস্র হাতে হামজার ফতুয়ার কলার খামচে ধরল। দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতে সে আর্তনাদ করে বলল, কিচ্ছু শেখানো হয়নি, আমি ঘরের আসবাব নই, মানুষ। আপনি যে পর্দা আর খাঁচাটার সীমায় আমাকে বন্দি রেখেছিলেন, তা কোনো এক আঘাতে ভেঙে গেছে, এই তো। তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি, শুধু মনে মনে মানতে পারছি না। আর তো কিছু বলার নেই আমার, নয়তো আজও পর্যন্ত পড়ে আছি কেন আপনার এই নরকে? আমিও তো সমান পাপী, এত ভাবছেন কেন? হামজা ম্লান হাসল। দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে দুপাশে মাথা নেড়ে গাঢ় স্বরে বলল, আরমিন, আরমিন ও আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি। রিমি দ্রুত মুখ তুলে শুধাল, কেমন ক্ষতি? হামজা শূন্য দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, অনেক বড় ক্ষতি, বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। হামজার কণ্ঠে এমন কিছু একটা ছিল যা রিমিকে শিউরে দিল। সে অস্থির হয়ে প্রশ্ন করল, কি ভাবছেন আপনি? হামজা রহস্যময় হাসি হেসে বলল, তুমি জানো রিমি, ও কখনো কখনো চেঁচায়, তামাশা করে। তখন মনে হয় ও প্রচুর বোকা, অশান্ত নির্বোধ। কিন্তু সেই সবই যদি ওর পরিকল্পনা মাফিক হয়, ও যদি এটাই চায় যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি, যেন ও কিছুই করতে পারছে না, শুধু তর পাচ্ছে। রিমি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, মানে? হামজা এবার হতাশ গলায় বলল, রিমি, ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর, এই সূত্রটা আরমিন প্রয়োগ করেছে। ও আমাদের পরিবারটাকে সূক্ষ্মভাবে চিরে ফেলেছে। ও আমাদের সবাইকে ঘৃণা করত। এরপর তরু জয়কে ঘৃণা করেছে, তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে, তুমি আমাকে ঘৃণা করেছ, কখন না জানি জয় আমাকে। ও সফল রিমি,
সবার চোখে সবার জন্য ঘৃণার পটি বেঁধে দিতে পেরেছে। রিমি মাথা নেড়ে প্রতিবাদ করল, আপনি ওর বিরুদ্ধে ভরকাতে চাইছেন আমায়। হামজা দীর্ঘশ্বাস ফেলে হেসে এবং তাচ্ছিল্যের সুরে বলল, আমার বোকা বউ, খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে, হ্যাঁ? রিমি এবার চটে উঠে বলল, ও আমাকে কখনোই কিছু বলেনি, ও খুব কম কথা বলে। আমি নিজে চোখে আপনাদের অপরাধ দেখেছি। ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলেও ও বলতে চায়নি। হামজা সিগারেটের ধোঁয়া ছেড়ে শান্ত স্বরে বলল, আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি। তুমি জানো রিমি, চিরকালই অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল থাকে। এজন্য ওর বেপরোয়া স্বভাব আর ভীতিহীন চালে তুমি খুব ফেসেছ। জয়েরও অবস্থা খারাপ, পুরুষ মানুষ তো। ফেসে কোনটাকে বলছেন? রিমি তীক্ষ্ণ স্বরে জানতে চাইল। হামজা সরাসরি রিমির চোখের দিকে তাকিয়ে বলল, এই যে আমার সাথে তর্কে আসছ, এটাই সেই ফাঁদ। রিমি অবজ্ঞার সাথে বলল, আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন। আপনার খারাপগুলো তাই দেখেও আমার চোখে পড়ে না। আর আমি তো ভালো পরিবারের মেয়েও না। আমি শুধু ওর কথাগুলো এখন মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর ওপর। হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল। শক্ত করে চেপে ধরে চোখ বুঝল সে। আক্ষেপের সুরে বিড়বিড় করল, ওকে বন্দি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে। ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে। ইস, বিশাল ক্ষতি রিমি। ও থেমে থাকেনি। হামজার বুকে এভাবেই হাজারবার মাথা রেখে রিমি একসময় স্বর্গসুখে তলিয়ে যেত। আজও সেই বুক, সেই রিমি, কিন্তু আজ সেই স্বর্গসমুদ্রের পানি শুকিয়ে খাঁ খাঁ করছে। সেখানে কেবল খড়খড়ে মরুর উত্তাপ বিরাজমান। রিমির শরীরটা কাঁপছিল। হামজা বিদ্রুপে সুরে শুধাল, কাঁদছ কেন? ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে? কোনো দিন ফুরাবে না, গর্জে উঠল রিমি। কান্নার সাথে তীব্র ক্ষোভ মিশে রিমির কণ্ঠস্বর কেমন যেন অচেনা শোনাল। হামজা ম্লান হাসল। যে অবধি কেউ পৌঁছয়নি সেখানে তুমি জায়গা পেয়েছিলে, আর তুমিও সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছ রিমি। রিমি বুক ফাটা আর্তনাদে জিজ্ঞেস করল, আপনি আমাকে খুব সুখ দিয়েছেন? আশা রেখেছিলে কেন? আমি তো সুখের ব্যাপারই নই। হামজা নির্লিপ্তভাবে উত্তর দিল। রিমি এবার চিৎকার করে উঠল, আপনি তবে কিসের ব্যাপারই? রক্তের, অন্ধকারের, চিৎকার আর যন্ত্রণার? জানালার অন্ধকারের দিকে তাকিয়ে হামজা শান্ত স্বরে বলল, এগুলোও বা খারাপ কি? দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না, তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতেই হবে। চুপ করুন মুখোশধারী পুরুষ, রিমি ঘৃণায় কুকুরে গিয়ে বলল। হামজা আলতো করে রিমির ঠোঁটে আঙুল রাখল। স্থির চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, চুপ করলাম। রিমি ধুকতে ধুকতে বলল, আপনি তো এমন না, তবু আমার সামনে এমন নাটকটামো করেন। আমি আসলে কেমন রিমি? তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে? হামজা কৌতূহল দেখাল। আপনি জানোয়ার, রিমির সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ উত্তর। হামজা মুচকি হেসে পাল্টা প্রশ্ন করল, এখন কি মানুষদের মতো লাগছে? রিমি কত কিছু বলতে গিয়েও ভাষা খুঁজে পায় না। চোখ বুজে সে শুধু এলোমেলো শ্বাস ফেলে। এরপর আবার আচমকা হামজার কলার চেপে ধরে বলল, আমার খুব কষ্ট হয়, বোঝেন আপনি? বোঝার কথা না। কসাইরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে। পেশা তো, তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন? হামজা শান্তভাবে শুধাল, তুমি বোঝো? আপনার তো কষ্টই নেই, বোঝার কি আছে? রিমি অবজ্ঞা ভরে বলল, এই বুঝেছ। হামজা মৃদু হেসে বলল, তাছাড়া আর কি বুঝিয়েছেন? রিমি পাল্টা চ্যালেঞ্জ ছড়ল। হামজা এবার এমনভাবে হাসল যা রিমির কলিজায় গিয়ে বিঁধল। হাসি ঠোঁটে রেখেই সে বলল, তোমার মতো কাঁদতে বলছ? আমার সন্তান দুটো কুরবানি করার দুঃখে, আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে, আমার বিরুদ্ধে কারো নিন্দেকে মেনে নেবার দুঃখে, আরও কত কত দুঃখে কাঁদতে বলছ? রিমি এক মুহূর্ত দমল না। নিন্দে? আপনি নিজে জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চেনে। যদি আরমিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি, তো ভুল শুধরে এতদিনের সঠিকটা শিখেছি। আর দুঃখ, সেটা কি আছে আপনার? দুঃখ তো মানুষ পায়, কসাইদের দুঃখ থাকে না। কান্না পায় আপনার? হামজা আর জবাব দিল না। অস্পষ্ট স্বরে নিজের মনেই বলল, তা পায় না ঠিকই, তবে সে আনমনা হয়ে যোগ করল, তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন। দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্ত ছিলাম। কি কেড়ে নিতে চাও? রেমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসল। হামজার সামনে মুখ উঁচিয়ে বাবু হয়ে বসেছে সে।
চোখে পানি ছলছল করছে ঠিকই, কিন্তু দাঁতে দাঁত শক্ত করে চেপে সে নিজের ভেতরের কালবৈশাখীকে সামলানোর চেষ্টা করছে। সন্ধ্যার নিস্তব্ধতায় রিমির ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল হামজার চোখে। বারবার ঢোক গিলছে, যন্ত্রণায় তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। চঞ্চল চোখে সে হামজার মুখের প্রতিটি রেখায় অপরাধ বোধ খুঁজছিল। হামজা আচমকা শব্দহীনভাবে হাসল। হাসির সাথে তার চোখের পাতা বুজে এলো। সে শান্ত স্বরে বলল, এভাবে তাকিয়ে থেকো না, চোখ দুটোকে সামলাও। হামজা যদি ওরকম গভীর দুঃখের সাগরে তলিয়ে যায়, তবে বাইরের কারবার সামলাবে কে? রিমি ঘৃণায় কুকড়ে গিয়ে বলল, কেন তাকান আমার দিকে? আপনার তো কষ্ট নেই, অনুভূতির অভাবে ফেটে চৌচির হওয়া জমির মতো নির্জীব আপনি। হামজা অনড়, নির্বিকার। সে অতল গহ্বরের মতো গভীর চোখ দুটো মেলে তাকিয়ে রইল। রিমি আবার শুরু করল, আরমিন আর কি করেছে আমি জানি না, তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেওয়া শাস্তিও আপনার গায়ে না লেগে উল্টে আমার উপরেই ফিরে এসেছে। আপনি এখনও অটল। একটু শেখাবেন আমায় কিভাবে এমন কঠোর আর প্রাণহীন হতে হয়? আমার ভেতরে তীব্র আবেগ আর অনুভূতিগুলো আমাকে খুব জ্বালায়। আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই, যাকে টলানো অসম্ভব। হামজা নীরবে মাথা নাড়ল। সে যেন নিঃশব্দে রিমির দাবিকে অস্বীকার করে চোখ নামিয়ে নিল। রিমি এবার জোর করে হামজার থুতনি ধরে নিজের দিকে মুখটা ফেরাল। শক্ত কণ্ঠে সে দাবি করল, তাকাতে চাচ্ছেন না কেন? তাকান, তাকান আমার দিকে। আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই। আপনি আমার উপরে ঠিক কতটা উদাসীন আর কতটা দায়সারা ছিলেন তার হিসেব করতে হবে তো। আমি আপনার চোখের সেই মিথ্যে মুগ্ধতাকে ভালোবাসা ভেবে নিজেকে সঁপেছিলাম। তাকান আমার চোখের দিকে। হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি আর্তনাদ করে বলল, বিয়ে তো সবাই করে মেয়া সাহেব, সংসারও করে যায় দিব্যি, কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি, না ছিল বয়সের মিল, না ছিল অনুভূতির সামঞ্জস্য। কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে আর কি শাস্তি দেবেন? দিন, আজ সামনে আছি আমি, আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পথ তো আমার নেই। সবটুকু শাস্তি একবারে দিয়ে দিন, দিনে দিনে আর সইতে পারছি না। হামজা কিছু একটা বলতে চাইলেই রিমি তার ঠোঁটে আঙুল চেপে ধরল। ফুপিয়ে উঠে সে বলল, চুপ, একদম চুপ। কেন ওভাবে ভালোবাসার ঢং করেছিলেন? আমার বয়স তখন কম ছিল, আপনার ওই গভীর মারপ্যাচের বোঝার ক্ষমতা ছিল না আমার। যে বয়সে মেয়েরা প্রেমে পড়ে বেড়ায়, আপনি প্রায় জোর করে আমাকে বিয়ে করে আনলেন। বিশাল এক নেতার ঘরের আদুরে বউ হলাম। বাপের বাড়ি যেতে চাইলে যেতে দেননি, আপনার আশেপাশেই পড়ে থাকতে বাধ্য করেছেন। আর তাতেই আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার উপরে আটকে রইল। অন্য কোথাও মনোযোগ দেওয়ার সুযোগই পেলাম না। রিমির কণ্ঠস্বর এবার থরথর করে কাঁপতে লাগল। আর কোথায় যাব আমি? হ্যাঁ, আমার গণ্ডি তো আপনি অবধিই ছিল। এবার বলুন, সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাসঘাত করা আঘাত পেতে আমার কেমন লেগেছে? পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন? ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এত সব আয়োজন? ঠিক আছে, তা সফল হয়েছে। যে বয়সে একটা মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, আমি তখন আপনার ঘরণী হয়েছি। সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর জন্য অপেক্ষা। আমার মাথায় আপনার ঘর সংসার, আপনার পাঞ্জাবি, গামছা, লুঙ্গি আর পছন্দের খাবার ছাড়া আর কিছু ছিল না। কি পেলাম? দিন শেষে এক অমানুষ ক্ষমতালোভী কুকুর স্বভাবের পুরুষের জন্য আমার এত কিছু। হামজা শুধু পাথরের মতো চেয়ে রইল। রিমি শেষ আঘাতটা করল। আপনি ঠিক বলেছেন, যতদিন না আরমিনে বাড়িতে পা রেখেছে আমি জানতামই না যে আমি কি করছি। ও আমাকে তুলনা করতে শিখিয়েছে, ও আমাকে হিসেব কষার সূত্র শিখিয়েছে নিজের ব্যবহার দিয়ে। অথচ ও নিজে কখনো আমাকে শেখানোর চেষ্টা করেনি। ওর চরিত্রটাই আকর্ষণীয়। আমি নিজেই ওকে অনুসরণ করতে শুরু করলাম। ও গোলামিকে ঘৃণা করে। ও যা করে তার পেছনে একটাই চিন্তা থাকে, দিন শেষে যেন অনুভূতির অপচয় না হয়, কারোর কাছে যেন নত হতে না হয়, আর কেউ যেন দুর্বল অনুভূতির সুযোগ নিয়ে ক্ষমা না পেয়ে যায়। যেমন আজ আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে, কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দী। ও আমাকে কিছুই বলেনি কখনো,
শুধু ওর চালচলনই আমাকে চিনিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসাবে ভাগ করে দেয়। হমজা হঠাৎই রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। খানিক পর একটু আলগা করে হিসিয়ে বলল, চুপ। আরমিনকে অথবা আরমিনের ধরনকে জয় সহ্য করতে পারে, আমি পারব না। ওর এক ফোঁটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না। তুমি আমার বউ, আরমিনের সামান্য একটুও তোমার মাঝে থাকবে না। রিমি বিদ্রূপের স্বরে পাল্টা প্রশ্ন করল, তো বলছেন ওটুকু চলে এসেছে, তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর? হমজা রাগে দাঁতে দাঁত পিষল। আমার জন্য যন্ত্রণাদায়ক। এই খেলায় ওকে জিততে দেওয়ার ভুলটা আমি করব না রিমি। আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা। তুমি বুঝতে পারছো না ও কি খেলা খেলছে। থম মেরে গেল হমজা। আচমকা চুপ করে গেল সে। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে কি যেন ভাবল। এরপর রিমির ঠোঁটে গাঢ় একটা চুমু খেল। খুব হিংস্র সেই চুমু। রিমির অপর যেন কঠিন এক আক্রোশ আর অধিকারবোধের বহির্প্রকাশ ঘটল তাতে। খানিক বাদে রিমিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল হামজা। সে গম্ভীর স্বরে বলল, একটা সত্যি কথা শুনবে রিমি? পেছন ফিরে রিমির দিকে তাকিয়ে সে শান্ত অথচ হিমশীতল গলায় বলল, তুমি যা করেছ আমার সঙ্গে, আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে যে যন্ত্রণাটুকু দিচ্ছে, কসম তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হাড় ছড়িয়ে আলাদা আলাদা করে দাফন করতাম। কবর হতো 206টা। আফসোস, আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে। রিমি নিজেকে সামলে নিয়ে একসময় শুধালো, আপনি যে বললেন কি খেলা খেলছে আরমিন? হামজা চুপচাপ জানালার অন্ধকারের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুত এক স্বরে বলল, কঠিন কিছু। কেমন কঠিন? রিমি আবারও জানতে চাইল। হামজা দূর আকাশের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে উত্তর দিল, ভয়ানক কঠিন। এর ফল আমি তাকে দিলে সে নিতে পারবে কিনা তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার। ওদের ওপর অত্যাচার বেড়েছে। রোজ 3 বেলা করে লোক আসছে বড় ঘরে। অন্তু খেয়াল করল গ্যারেজ সদৃশ এই ঘরের কিছু বড় বড় ইস্পাতের বিম ও লোহার খণ্ড সরানো হয়েছে। বোধহয় আরও কড়া পাহারার ব্যবস্থা হচ্ছে। জয় অন্তুকে দাঁড় করিয়ে রেখে পাশের কক্ষে গেল। ফিরে এলো হাতে একটি পিস্তল নিয়ে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল মুরসালিনের সামনে। অন্তুর দিকে মুরসালিন একবার তাকালো, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নিল। পিস্তলটা পাশে মেঝেতে রেখে মুরসালিনকে সরাসরি প্রশ্ন করল, তোর চাচা কোথায় মুরসালিন? মুরসালিন জয়ের চোখের দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসল। এতদিন পরে একথা জিজ্ঞেস করছিস? আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের। জয় বিনিময়ে একই শীতল হাসি হাসল। তারা কিসের? এই যে কাতরানি, যন্ত্রণা, না খাওয়া, আঘাত, তোর এই ছোট্ট ছোট্ট আমানতগুলোর অসহায় আবদার, শুকনো মুখ, তৃষ্ণার্ত চাহনি, এসব দেখলি, মজা পেলি। এতে করে আর 2-1বারের বেশি জিজ্ঞেস করতে হবে না, দ্রুত জবাব পাব। মুরসালিনের মুখ যেন নরকের কূপের মতো দাউ দাউ করে জ্বলে উঠল। সচরাচর তাকে শান্ত দেখা গেলেও আজ জয় ও মুরসালিনের এই মুখোমুখি অবস্থান দেখে মনে হচ্ছিল দুটি আগ্নেয়গিরির সংঘর্ষ হতে যাচ্ছে। দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল, আমার বাপকে মেরেছিস তুই জয়, কিচ্ছু বলিসনি। বলিসনি? জয় ভ্রু কুচকাল। মুরসালিন ঘৃণা ভরে বলল, তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দেয় তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস। তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি। জয় খানিকক্ষণ নির্বিকার চোখে তাকিয়ে থেকে বলল, আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই। আমার ভাইকে মেরেছিস তুই জয়। মুরসালিনের কণ্ঠে এবার হাহাকার মিশে এলো। জয় ঘাড় নত করে বাহবা নেওয়ার মতো ভঙ্গি করে বলল, ও নিজের হাতে? গলা কেটে 2 ভাগ করেছি। মুরসালিনের চোখে রক্তের দানা বাঁধে। সে প্রগাঢ় এক দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে যখন অপহরণ করলি, আমি কেন জানি নিশ্চিন্ত ছিলাম রে জয়। জয় ঠোঁট উল্টে কৌতুক করল, কি বাবদে? মুরসালিন ম্লান হেসে জয়ের চোখে চোখ রেখে বলল, তুই বেঁচে থাকতে আমার মুমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধ হয়, এই ভাবনা বাবদে। তুই যখন আমাদের বাড়িতে প্রথম গিয়েছিলি, মনে আছে? মুমতাহিনা আম্মুর কোলে ক্যা ক্যা করে কাঁদ্য সারাদিন খালি। মুরসালিনের কণ্ঠস্বর এবার বুঝে এলো। মুরসালিন হুপরের দিকে তাকালো।
অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা অনুভব করল। এই সাধারণ স্মৃতিচারণগুলো কেন এত নিষ্ঠুর শোনাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মুমতাহিনার রক্তাক্ত লাশের দৃশ্যটি তার চোখের সামনে ভাসছে। অন্তু দীর্ঘশ্বাস টানল। জয় তখন নির্লিপ্ত মুখে মেঝের দিকে চেয়েছিল। মুরসালিম নিজেকে এক মুহূর্তের মাঝেই সামলে নিয়ে বলল, মুস্তাকিম ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াতো নিজের হাতে। জয় মুখ তুলে মাথা নাড়ল। আর তুই তুই কিছু করবি না? কিন্তু জয় একবারও মুখ ফুটে বলল না। মুমতাহিনাকে এই গোডাউনে এনে রাখার 4 ঘণ্টা পর সে জরুরি কাজে রাজধানীতে চলে গিয়েছিল। সে ফিরে আসার আগেই মুমতাহিনার দেহ পলাশের নরকতুল্য ডেরায় পৌঁছে গিয়েছিল। যেদিন মুমতাহিনার সঙ্গে মুরসালিনের শেষ দেখা হলো, মুরসালিন তখন রাজধানীর উদ্দেশ্যে বেরোচ্ছিল। চুপি চুপি এসে মুরসালিনের পেছনে দাঁড়ালো মুমতাহিনা। বয়স মোটে 16, কিন্তু তার রূপ যেন উপচে পড়ছে। পরনে লম্বা গোল জামা, মাথায় ঘোমটা দেওয়া ওড়না, ফর্সা টকটকে হাতে কালো লোমের রেখা, ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো। 3 ভাইবোনের চেহারাই যেন ইরানীরের মতো আভিজাত্য মাখা। মুরসালিন পেছন না ফিরেই জিজ্ঞেস করল, কি? মুমতাহিনা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। মুরসালিন গম্ভীর হয়ে ধমক দিল, থাপ্পড় খাবি? আমার ঘরে কি কাজ তোর? ভাইয়ু, তুই ঢাকা যাচ্ছিস, ঠিক বলেছি? মুমতাহিনা আদরে গলায় শুধাল। না, মুরসালিন অস্বীকার করল। মুমতাহিনা হাসতে হাসতে বলল, মিথ্যে বলে বেরোবি, রাস্তায় কুত্তার তাড়া খাবি, আবার ফিরে এই আমার কাছেই আসা লাগবে। মনে রাখিস, তোর তো বউ নেই, সেবার জন্য আমার কাছেই ধারণা দিতে হবে। মাথায় একটা গাট্টা মারল মুরসালিন। মুমতাহিনা চিৎকার করে ডাকল, আম্মা! ছাগলের বাচ্চার মতো ম্যামা করিস কেন সবসময়? মুরসালিন বিরক্ত হওয়ার ভান করল। মুমতাহিনা এবার চঞ্চলতা ভুলে দমে গিয়ে নিচু স্বরে বলল, বড় ভাইয়ার খোঁজ পাসনি রে ভাইও? সুন্দর পুতুলের মতো মুখটা মুমতাহিনার মলিন হয়ে উঠেছে, তা জানে মুরসালিন। ভেতরটা হু হু করে ওঠে ওর, কিন্তু সেই মুখ দেখার সাহস মুরসালিনের নেই, তাই সে তাকায় না। মুরসালিনের কাছে কোনো উত্তর নেই, তাই সে কোনো কথাও বলে না। মুস্তাকিন ভাইয়া যে আর নেই, সেই চরম সত্যটা মুমতাহিনাকে বলার সাধ্য অন্তত তার নেই। মুমতাহিনা হঠাৎ চট করে হেসে ফেলে ডাকল, এই শোন ভাইউ। মুরসালিন আর চোখে চেয়ে খেয়াল করল, মুমতাহিনা একদম বড় ভাইয়া মুস্তাকিনের মতো হয়েছে। আবেগ লুকিয়ে রাখায় পেশাদার পটু। মুরসালিন ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি? মুমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়াল। ঠোঁট টিপে রহস্য করে বলল, আমার কি মনে হয় জানিস? ইচ্ছে নেই জানার, দূরে খাক। মুরসালিন নির্বিকার মুখে উত্তর দিল, চুপ, বলছি শোন। খ্যাক খ্যাক করবি কেন আমার উপর? আমি ছোট না? মুমতাহিনা শাসনের সুরে বলল। মুরসালিন মুহূর্তের জন্য হতবিহব্বল হয়ে পড়ে। মুমতাহিনার এই নিষ্পাপ বাচ্চামি এড়িয়ে যাওয়া বড় দুঃসাধ্য। ইচ্ছে করে বোনটাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধরতে, কিন্তু সে ধরে না। স্রেফ মাথা নিচু করে ম্লান হাসে। মুমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের চোখের দিকে তাকিয়ে বলল, বড় ভাই একটা মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে, কিন্তু লাজুক লোক তো, আর আম্মার ভয়ে বাড়িতে আসতে পারছে না। বল, আমার আন্দাজ কেমন? মুরসালিন এবার সত্যি রেগে ওঠে। বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন শুধু বড় ভাইয়া করে ওর কানের পোকা জ্বালিয়ে মারে। মুরসালিনের বুকে যে তখন কষ্টের আগুন জ্বলছে, তা কি এই মেয়ে টের পায়? সে ধমকে উঠল, বের হ আমার রুম থেকে, তোর প্যাচাল শুনতে ভাল লাগছে না। মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়ালো, কিন্তু গেল না। যতক্ষণ না মুরসালিন ওকে মানিয়ে নেবে, ততক্ষণ সে নড়বে না, এটাই নিয়ম। মুরসালিন আচমকা প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করল, জয় আমিরকে মনে আছে তোর মুমতু? মুমতাহিনা অবাক হয়ে শুধালো, মনে থাকার কথা, কে লোকটা? মুরসালিন প্রসঙ্গ এড়িয়ে গেল। কেন এসেছিস? মুমতাহিনা বিশাল ভরাট দুটো অক্ষিপল্লব মেলে তাকালো। মুরসালিন টের পায় তার বুকের ভেতর এক তীর তীরে ব্যথা। ওই চোখ দুটোকে বড় ভয় মুরসালিনের। এখনই হয়তো ওতে পানি জমবে, টলমল করে গড়িয়ে পড়বে। বড় মুশকিল। মুমতাহিনা চোখের পানি আড়াল করে হাসল। কয়দিনের জন্য যাচ্ছিস রে? তা জেনে কি? মুরসালিন নিষ্পৃহ গলায় বলল, হিসেব করব কয়দিন বাড়িয়ে শান্তিতে থাকতে পারব। মুমতাহিনা দুষ্টুমি করে উত্তর দিল। মুরসালিন হাসল এবং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল, এবার আমিও তোর বড় ভাইয়া মতো নিরুদ্দেশ হব, কেমন হবে? এবার আর বাঁধ মানল না মুমতাহিনার চোখ। টুপ করে 1 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। মুরসালিন তা দেখেও না দেখার ভান করল। তার বুক মুচড়ে আসছিল।
বাবা না থাকা এই পুচকে বোনটাকে মুস্তাকিন ভাইয়া কলিজার সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখতেন। মুরসালিন তার তুলনায় রুক্ষ। ওর সাথে মুমতাহিনার ভালোবাসার চেয়ে ঝগড়াই বেশি। মুমতাহিনা হঠাৎ হামলে পড়ে ভাইয়ের বুকে মুখ লুকালো। কাঁদতে কাঁদতে বলল, আসিস না আর, তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না, খাটায় না, সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না, ঝগড়া করার লোক থাকে না, স্কুলে একা যেতে হয়, কত আরাম, তুই থাকলেই যত ঝামেলা। মুরসালিন বোনের মাথায় হাত রাখতে চাইলে মুমতাহিনা তা ছিটকে সরিয়ে দিল। সরা হাত, হাত রাখছিস কেন আবার মাথায়? মুরসালিন মুমতাহিনার চেয়ে কমপক্ষে 10 বছরের বড়, অথচ ওদের মানা মানেনির কোনো শেষ নেই। দুজন কিছুক্ষণ চুপ করে থাকে। মুমতাহিনার ফুপিয়ে কান্নার মৃদু আওয়াজ মুরসালিন পরম মমতায় শোনে। বাড়িতে সে আর আম্মা একা থাকবে, রাজধানীতে বসে মুরসালিনের ঘুম হবে না তা ভেবেই তার চিন্তা হয়। মুমতাহিনা খানিকবাদী নিচু স্বরে বলল, বড় ভাইয়ার খোঁজে যাচ্ছিস ভাইউ, তাই না? মুরসালিন চোখ বুঝল। একটা গভীর শ্বাস নিয়ে কণ্ঠনালী ঠেলে মিথ্যা এক আশ্বাস মের করে বলল, হ্যাঁ, তোর ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে। এবার ইনশাআল্লাহ তোর বড় ভাইয়াকে নিয়েই আসবো, যা। তোকে দরকার নেই, শুধু বড় ভাইয়ার সঙ্গ চাই, মুমতাহিনা অভিমানে বলল। বের হওয়ার সময় মুরসালিনের আম্মা মরিয়ম বেগম দোয়া দরুদ পড়ে ছেলের শরীরে ফু দিলেন। রাস্তায় আয়াতুল কুরসি আর দরুদ শরীফ পাঠ করতে বললেন মনে মনে। মুমতাহিনা এবার মেকি ধমক দিল, শোন বেদুইন, নামাজ পড়বি ঠিকমতো, তোকে ভার্সিটিতে পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা, তোর পোশাকের কি শ্রী। করাঘাত গাঢ় হচ্ছে। জয় উঠে যায়। তাড়াহুড়োয় পিস্তলটা মেঝেতেই পড়ে থাকে। সেই সুযোগে অন্তু আব্দুল আহাদকে ফিসফিস করে জিজ্ঞেস করল, কতদিন আগে আটক হয়েছ তোমরা, মনে আছে? আব্দুল আহাদ জবাব দিতে পারল না। ওরা এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে যে সময়ের হিসেব রাখার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। মুরসালিন জুতোসই জবাব দিল, এখানে সময় আবদ্ধ, আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব। তবে আমার একটা হিসেব আছে, মাস দেড়েক দুলেকের মতো হবে, কম বেশি হতে পারে। অন্তু চোখ তুলে তাকাল। চোখাচোখি হলে দুজনই তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। অন্তু ঠোঁটে ঠোঁট গুজে নিয়ে আস্তে করে বলল, মুরসালিন মাহান, কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সঙ্গে কথা হয়েছে। মুরসালিন ভ্রু কুচকে ফেলল, অবাক হয়ে শুধাল, আপনার সঙ্গে? অবাক হচ্ছেন কেন? অন্তু শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল। মুরসালিন চোখ নামিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, কি বলেছেন উনি? জিন্নাহ আমির আপনাদের হাতে বন্দী, তাই না? অন্তু চমকে উঠে বলল, এটা আনসারি ভাইজান বলেছেন? না, আমি বলছি। অন্তু অটল স্বরে উত্তর দিল। পাশ থেকে ইমদাদ কৌতূহল সামলাতে না পেরে বলল, এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অন্তু আলতো হাসল, আমার মনে হয় আমার আন্দাজ শক্তি বেশ ভালো। মুরসালিন এবার জেরা করার ভঙ্গিতে জিজ্ঞেস করল, আনসারি ভাই কি বলেছেন আপনাকে? তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কি করে? অন্তু রহস্য রেখে উত্তর দিল, আপনার অনুমতি পেলে উনি জিন্নাহ আমিরকে ছেড়ে দেবেন। তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে এরা আপনাদের মুক্ত করে দেবে, তবে এই লেনদেনটা করবেন উনি। মুরসালিন কিছুটা সন্দিহান হল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তো এখানে আসার সুযোগ পান না। আজ যদি না আসতে পারতেন তবে খবরটা দিতেন কিভাবে? দিতে হতোই যে কোনোভাবে, আর সেজন্য একটা তামাশা করে হলেও আসতে হতো। অন্তু নির্বিকার চিত্তে জানাল। মুরসালিন ম্লান হেসে বলল, আমাদের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, আর না হলেও দুঃখ নেই। আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়েই আর আশাবাদী নই। আপনি কেন করছেন বা কি করছেন সেটা আর জানতে চাইলাম না, কিন্তু আপনি আমাদের জন্যে নিজেকে বিপদে ফেলবেন না। অন্তু শুকনো হাসল। বিপদ আবার বিপদে পড়বে কি? বিপদ আমাকে এতই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে যে আমি নিজেই আজ স্বয়ং বিপদ হয়ে গেছি। মুরসালিন একবার বিষণ্ণ চোখে তাকালো অন্তুর দিকে। অন্তু এবার একদম সন্দেহহীন গলায় জিজ্ঞেস করল, জিন্নাহ আমির কি বেঁচে আছে আপনাদের হেফাজতে? জবাবটা দেওয়ার সময় পেল না মুরসালিন। জয়ের সঙ্গে 4 জন ভেতরে ঢুকল। আজ জয়ন নেই, এসেছে দোলন সাহেব, বাপ্পি, কামরুল আর রবিউল। রবিউল পেশায় মেকার হলেও আসলে সে রাজনীতির দালাল। দোলন সাহেব অন্তুকে দেখে বিরক্তিতে ভ্রু কুচকালেন। সেটা জয় লক্ষ্য করল। দোলন সাহেব জয়কে আড়ালে ডেকে ফিসফিস করে বললেন, তোমার স্ত্রী এখানে কি করছে জয়? দৃষ্টিকটু লাগে ব্যাপারটা, বুঝেছ? তাকে বারবার এসব জায়গায় আনা কেন? জয় কোনো জবাব দিল না। তার নীরবতা দোলন সাহেবের বিরক্তি আরও বাড়িয়ে দিল। বাপ্পি মণ্ডল ঢুকেই গজরাতে গজরাতে মুরসালিনের দিকে এগিয়ে গেল।
ঢাকায় এক মিছিলে ছাত্রদলের লাঠিঘাতে তার দুলাভাইয়ের মৃত্যু হয়েছিল। সে নিশ্চিত হয়েছে যে সেই ছাত্রদলের নেতৃত্বে মুরসালিন ছিল। আসলে মুরসালিন কি সহজে বোঝা যায় না। সে কি চায় বা কোন পক্ষ নেয় তা এক রহস্য। জয় আবার মুরসালিনের সামনে এসে বসল। দোলন সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, শেষ একটা চেষ্টা করব মুরসালিন, একটা স্টেটমেন্ট দেবে, নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তর করাই শ্রেয় হবে। মুরসালিন হ্যাঁ না কিছুই বলল না। ওরা যে স্বীকারোক্তি চাইছে তা বেঁচে থাকতে দেবে না সে। দোলন সাহেব আবার জিজ্ঞেস করলেন, বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে কোনটাকে সমর্থন করতে পছন্দ করবে তুমি? মুরসালিন অকপটে জবাব দিল, দলহীনতাকে। দল শব্দটাই বাংলার কাল স্যার। কোনো দলই এই বাংলার জন্যে ধ্বংসাত্মক ছাড়া আর কিছু নয়। আমি তাই এমন এক দুর্যোগ চাই যাতে বাংলাদেশের প্রধান আর আলোচিত দলগুলো সমূলে উপড়ে যাক। তাদের কোনো চিহ্ন যেন এই বাংলার মাটিতে না থাকে। শুধু আমরা সাধারণ মানুষ থাকব। সেখানে প্রজাতন্ত্র হোক বা সাম্যবাদ, মানুষের মতো বেঁচে থাকতে পারব। বাংলার কপালে তাতেও সুখ জুটবে কিনে জানি না, তবু আমি আশাবাদী। দোলন সাহেব অবাক হয়ে বললেন, তুমি কমিউনিস্ট মুরসালিন? না তো, মুরসালিন শান্ত গলায় উত্তর দিল। দোলন সাহেব হাসলেন, তুমি কি খেলছ মুরসালিন? আমি তোমাকে বুঝতে পারছি না। মুরসালিন ম্লান হেসে বলল, আমিও না স্যার। শুধু এটুকু জানি, ক্ষমতার লোভে শিশু, নারী আর নিরপরাধীদের ওপর অপবাদ চাপিয়ে এই যে মৃত্যুদণ্ড আর কারাবরণের হিড়িক চলছে, এটা আমি নিতে পারি না। তা রুখতে আমি সব দলকে হাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু কারো প্রতি আমার অনুরাগ নেই, কারণ আমি জানি দেশের জন্য কেউই উপকারী নয়। দোলন সাহেব ধীরে মাথা নাড়লেন। বুঝলাম, বামপন্থী রাজনীতিকেও সাপোর্ট করো তুমি। তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তবে কোন অপরাধে দেওয়া হবে? কারণ প্রত্যেকটা অপরাধের জন্য তোমার একটা করে ফাঁসির রায় হওয়া উচিত, কিন্তু জীবন তো তোমার একটা। মুরসালিন নির্ভীক চিত্তে উত্তর দিল, এই সৌভাগ্যকে আমি স্বাগত জানাই স্যার। আমি নিজেকে এতদিন কিছুই মনে করতাম না, কিন্তু এখন দেখছি আমার কার্যক্রম আপনাদের মতো শোষক গোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে। এবার মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পেরেছি। এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড তো বীরদেরই হয়েছে। দোলন সাহেব কিছু বলতে গেলে জয় তাকে হাত তুলে থামিয়ে দিল। জয় কর্কশ গলায় বলল, চুপ 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 থাকেন। ওই যে কিছু পুরানো ফ্যান আছে না, সুইচ দিলেই ঘ্যার ঘ্যার শুরু করে, আপনাদের এই ফ্যাকফ্যাকানি কানে ওই রকম লাগছে। এত রাতে আমি আপনাদের এখানে আসতে বলিনি। বাপ্পি মণ্ডল এবার হিতাহিত জ্ঞান হারিয়ে মুরসালিনের মুখের ক্ষতের ওপর আঙুল চেপে ধরে মুখটা উঁচু করে ধরল। সে হিংস্র স্বরে বলল, শুয়োরের বাচ্চা, বল আমার দুলাবাইরে তুই মারিস নেই? মুরসালিন যন্ত্রণার মাঝেও হাসল। বেশ কয়েকটা খ্যাপা শুয়োর বধ করেছি, কাউকেই পার্সোনালি চিনি না, হতেই পারে তার মধ্যে আপনার দুলাভাই ছিল। তোর অত কথা শুনবার চাই নাই, যেটুকু জিগাইছি জবাব দে। বাপ্পি গর্জে উঠল। মুরসালিন তাচ্ছিল্যের সুরে বলল, আপনার মতো আরও অনেকের চোখের বিষ আমি, স্বয়ং দলীয় নেতাদেরও। কত খ্যাপা শুয়োরদের বিরুদ্ধে বলেছি, আর্টিকেল লিখেছি, ছাত্রদের উৎসাহিত করেছি, অত কি মনে রাখা সম্ভব? বাপ্পি পশুর মতো গর্জে উঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল। থেতলে গেল তৌফিকের মুখের চোয়াল। এমদাদের কান দিয়ে পুজ আর রক্তের মতো এক তপ্ত তরল বেরিয়ে এলো। জয় চুপচাপ বসে এসব দেখছিল। পিস্তলটা তার বাম পাশে মেঝেতে পড়ে আছে। তার পাশেই অন্তু আব্দুল আহাদকে ধরে বসে আছে। তার নারীসুলভ দুটো দুর্বল হাতে ওদের রক্ষার এক ব্যর্থ ও করুণ চেষ্টা। বাপ্পি এবার মুরসালিনের মাথাটার সজোরে দেয়ালের সাথে বাড়ি মারল। মাথার চামড়া ফেটে রক্ত চুইয়ে পড়ল মেঝেতে। মুরসালিন অজ্ঞান হল না ঠিকই, কিন্তু অচেতনের মতো নিস্তেজ হয়ে পড়ে রইল। অন্তুর হাত দুটো রাগে নিষ্পিস করে উঠল। সে চোখ বুজে ফেলল। তার দেহে এক অদ্ভুত শিহরণ জাগছে। মনের গভীরে জেগে উঠছে কিছু অদম্য আর হিংস্র ইচ্ছা। জয় একটা লোহার খণ্ডের ওপর বসেছিল। কাছে দাঁড়িয়ে থাকা বাপ্পির পা বরাবর সে আচমকা একটা লাথি মারল। বাপ্পি ধপ করে মেঝের ওপর উল্টে পড়ে গেল। নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো তার, কোনই গেল ছিলে। জয় নির্বিকার ভঙ্গিতে মুরসালিনকে জিজ্ঞেস করল, জিন্না কি বেঁচে আছে মুরসালিন? মুরসালিন জবাব দিল না। বাপ্পি আবারও মুরসালিনকে খামচে ধরল। সে জয়ের দিকে রক্তচোখে তাকিয়ে গর্জে উঠল, তুই কি করতেছিস? এরকম মাগি মার্কা প্রশ্নেই খানকির বাচ্চার মুখ খোলানো যাইব? লাগাইতে হইব না, কুত্তা চোদাটারে মাইরা ফেলস না কাজ পর্যন্ত, আর তোরে আমি পরে দেখ মনে। কামরুল টেনে হিচড়ে মুরসালিনের পাশ থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল। ওরা যেন আদিম উল্লাসে মেতে উঠল সেই জীবিত ছোট ছোট দেহগুলো নিয়ে। উদ্দেশ্য একটাই,
মুরসালিনকে উত্তেজিত আর মানসিকভাবে দুর্বল করা। মুরসালিন নিজের শরীরের ব্যথায় আরও শক্তিশালী হয় ঠিকই, কিন্তু বাচ্চাদের ওপর আঘাত তাকে অস্থির করে তুলছিল। জয় আবারও জিজ্ঞেস করল, জিন্নাকে কোথায় রেখেছিস তোরা? তোদের সংগঠনের আর সব কোথায়? জয়ের কণ্ঠস্বর শান্ত, কোনো তাড়া নেই কোনো উত্তেজনা। অন্তুর মনে হল সে নরকের কোনো এক অন্ধকার বিভাগে বন্দিনী। মৃদু হলদেটে আলো আর গুমট গন্ধে ভরা এই নারকীয় পরিবেশে বসে অন্তুর ভেতরটা কেমন ওলটপালট হয়ে উঠছিল। তার মনে হচ্ছিল সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। মুরসালিন রক্তাক্ত মুখে বলল, জিন্নাকে ফেরত দেব, তার বদলে আমায় কি দিবি? জয় ঠান্ডা গলায় উত্তর দিল, আগে ফেরত পাই সহি সালামত, তারপর যদি মনে হয় তো কিছু প্রতিদান পাবি। না দিলেও ঋণ নাই। ঋণ আছে তোর আমার কাছে, পুরানো ঋণ, যা তোরে ৮০ বার খুন করলেও পরিশোধ হবে না। কিন্তু খুন একবারই করতে পারব, অর্থাৎ তোর কাছে আমার আরও ৭৯ বার পাওনা থেকে যাবে। মুরসালিন হাসল, সেই হাসিতে বিদ্রুপ মাখা। সে বলল, মঞ্জুর। যাই হোক, জিন্নাকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি এই শর্তে একটা সওদা করতে পারি। এরকম কোনো প্রস্তাব দিচ্ছি আমি তোরে? মুরসালিন বলল, কেউ একটা দিলেই হয়, আমি দিলাম। আর তুই যা শোধের কথা বলছিস না, আমার ক্ষতির পরিমাপ করলে তোকে ১৬০ বার খুন করলেও ঋণ থেকে যাবে, অথচ তোর জান একটাই। আমি বলবো তুই হিসেবে কাঁচা, চোখে অন্ধ আর বোঝার ভুলে ডুবে মরা এক জ্যান্ত মৃতদেহ। ভুল বোঝার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। জয় বিড়বিড় করল, রাগ তোর পাগলের প্রলাপ। জিন্না কোথায় আছে? জয়ের গলায় এবার সামান্য অস্থিরতা। মুরসালিন জবাব দিল না। জয় ক্রমশ ধৈর্যহারা হয়ে উঠছিল। সে একটা গভীর শ্বাস ফেলে বলল, ২-২.৫ বছর ধরে ধৈর্য ধরতেছি মুরসালিন। আমার ধৈর্য ধরার রেকর্ডে এইটাই সবচাইতে দীর্ঘ। একটু কদর কর। খালি জিন্না কি বেঁচে আছে? বেঁচে যদি না থাকে তাহলে কি? মুরসালিন পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। জয় হাসল, সেই হাসি ভয়ঙ্কর। সে বলল, তয় আর সময় অপচয় করবাম কেলা? অপচয়কারী শয়তানের ভাই, আমি শয়তানের সম্বন্ধী, সময় কাজে লাগাই। মুরসালিনের অভিব্যক্তি একদম নির্লিপ্ত। সে গম্ভীর মুখে বলল, আরও যদি বেঁচে থাকে এবং ওকে যদি ফেরত দিই, তুই ওদের মুক্ত করাতে পারবি হামজা ভাইয়ের হাত থেকে? মুরসালিনের পায়ের ক্ষতে ডান পা দিয়ে সজোরে চেপে ধরল জয়। চামড়ার স্যান্ডেলের শক্ত নিচের তলার ঘষায় ক্ষতটা বিভৎসভাবে থেতলে উঠল। জয় অধৈর্য গলায় কর্কশ সুরে বলল, যদি বেঁচে থাকে? না না না, যদি তো দিতে কাম হইব না। বাইঁচে আছে কি নাই, এইটা আগে কনফার্ম হ। মরে গেলে এত নাটক মারাবো কোন দুঃখে? গলির মাথায় চাইপা ধইরা পাগলে চোদে নাই আমারে। জীবিত আছে না মেরে দিছিস, ওইটাই জানতে চাইতেছি খালি। আবার জয় দ্রুত মাথা নাড়ল দুদিকে। বিড়বিড় করে নিজেকেই শোনাল, তো চল, তোর কথাই রইল। স্যাক্রিফাইস জয়, স্যাক্রিফাইস। তুই না ভালো লোক। সে মুরসালিনের চোখে চোখ রেখে সওদা করার ভঙ্গিতে বলল, জিন্না বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনাদের আজাদ করে দেব, যা। তো জিন্না বেঁচে আছে তো, না নাই? মুরসালিন পাথুরে গলায় জবাব দিল, নেই। জয় বাচ্চাদের মতো ভ্রু কুচকে তাকাল, ঠোঁট উল্টে করুণ স্বরে বলল, নেই? বলিস কি রে? এত পরিশ্রম করলাম যে। যা, ভোদাই সেজে গেলাম রে, আগেই না জিগাইয়া। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। মুরসালিন আর কিছু বলার সুযোগ পেল না। কামরুল ও রবিউল জয়ের কাছ থেকে যেন এক অলিখিত মৌন সম্মতি পেয়ে গেল। তারা এমদাদের প্রায় অচেতন দেহটাকে লাথি মারতে মারতে রক্তাক্ত করে তুলল। জয় একটি লোহার খণ্ডের ওপর ঝুঁকে বসে মাটির দিকে তাকিয়ে রইল চুপচাপ। কামরুলের হাতে তখন কয়েকটা বাচ্চা। সে তাদের গাল সজোরে টিপে ধরল। যন্ত্রণায় শব্দ করে কেঁদে উঠল ছোট ছোট প্রাণগুলো। সেই খালি পেট আর তৃষ্ণার্ত গলার কান্না শুনলে যে কারোর গায়ে কাটা দেয়। দোলন সাহেব এক দৃষ্টে কেবল জয়ের দিকে তাকিয়ে রইলেন। মুরসালিনের দাঁত ভেঙে গেছে, ঠোঁটের কিনারা দিয়ে মাড়ি থেকে বেরোনো রক্ত গড়িয়ে পড়ছে। কামরুল এক বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর। বয়স ৭-৮ বছর হবে বড়জোর। ওইটুকু বাচ্চার ওপর কামরুলের অসীম আক্রোশ। তার চোখে এরা কেবলই রাজাকারের উত্তরসূরি, যারা বড় হয়ে সরকার বিরোধী হবে। কামরুল যেন আদিম পাশবিকতায় মেতে উঠেছে। তার শান্তি হতো যদি এদের ছিঁড়ে ফেলতে পারত।
তাতে যদি মুরসালিন বা তৌফিকদের একটুও যন্ত্রণা দেওয়া যায়। বাচ্চাটা মেঝেতে পড়ে গিয়ে ঠোঁট কেটে ফেলল, মুখের চামড়া ছিলে গেল। হাঁটুতে প্রচণ্ড চোট পাওয়ায় সে আর উঠতে পারছিল না। হাঁটু চেপে ধরে সে ডুকরে কেঁদে উঠল। আশ্চর্য বিষয় হল, সেই কান্নার কোনো আওয়াজ ছিল না। ভয়ে সে চিৎকার করতে পারছে না, মুখে চোখে তীব্র যন্ত্রণা, অথচ শব্দহীন সেই কান্না। অন্তু স্তব্ধ হয়ে এসব দেখছিল। সে চারদিকে একবার চোখ ঘুরিয়ে তাকাল। তার হাতের মুঠোয় আব্দুল আহাদের জীর্ণ হাতটি থরথর করে কাঁপছে। কামরুল বাচ্চাটিকে টেনে তুলে সজোরে দুটো থাপ্পড় মারল। কচি মুখের চামড়ার নিচে রক্ত জমে কালো হয়ে গেল। মুরসালিন সহ্য করতে না পেরে চোখ বুজে মুখ ফিরিয়ে নিল। কামরুল্যা মুখে তখন পৈশাচিক আনন্দ। সে এবার এক চরম ধৃষ্টতা দেখাল। বাচ্চাদের মাথা থেকে পবিত্র 5 কুলি টুপিগুলো টেনে খুলে দূরে ছড়ে মারল। অন্তু নিথর হয়ে দেখল সবটা। রবিউল দাঁত বের করে হাসতে হাসতে পকেট থেকে একটা ছোট ধারালো ছুরি কামরুলের হাতে দিল। তার দাঁতগুলো অযত্নে লালচে আর কালশিটে দাগে ভরা। কামরুল যেন হাতে নতুন খেলনা পেল। মুরসালিনের এই পাথুরে নির্লিপ্ততা তাকে হতাশ করছে। সে চায় মুরসালিন কাকুতি মিনতি করুক। কামরুল ছুরিখানা বাচ্চার গলায় ঠেকিয়ে চারদিকে সবার দিকে তাকিয়ে বিকৃত হাসিতে ফেটে পড়ল। উপস্থিত সব বাচ্চার চোখে তখন মৃত্যুকালীন আতঙ্ক। কামরুল বিদ্রুপের সুরে মুরসালিনকে ডাকল, ওই চেংরা, দেখ তোরে, আয় বাঁচাই নিয়ে যা। মাগির পুত, এইরম বন্দি থাইকাও ব্যবসা করবার চাও? এই জঙ্গিগুলানরে ছাইরা দিলে আমাগরে লোক ছাড়বা? লা, মুক্ত কইরা দি তোর পাখিগুলারে। ঠিক সেই মুহূর্তে এক ঝটকায় জয়ের পায়ের পাশ থেকে পিস্তলটা তুলে নিল অন্তু। সে ক্ষিপ্রগতিতে পিস্তলটা তাক করে ধরল কামরুলের দিকে। জয় ঘোর থেকে চমকে তাকাল। সে কল্পনাও করতে পারেনি অন্তু এমন কিছু করতে পারে। অন্তর চোখের মণি জ্বলছে, ঠিক যেন ধিক ধিক করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড। প্রবল বেগে ওঠানামা করছে তার বুক। ট্রিগারে কাঙুল রেখে মন্ত্রপুত গলায় অন্তু দাবি করল, ছেড়ে দে, ছাড়, ছাড় ওকে। তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি অনেক দ্রুত চলবে। আল্লাহর কসম, এখানে আর 4টে লাশ ফেলব আমি। ওকে ছেড়ে দে। জয়ে পরিস্থিতি সামলাতে অন্তর ঠিক সামনে এসে দাঁড়াল। সে কিছুটা কৌতুক মেশানো গলায় শান্ত করার সুরে বলল, ঘরওয়ালি, মাথা ঠান্ডা করো। অল ইজ ওয়েল, রিল্যাক্স, কিচ্ছু হয় নাই। মজার খেলা হচ্ছে, দেখো আর এনজয় করো। আবার এই সব ডেঞ্জারাস চিন্তাভাবনা কেন? অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। পাগলের মতো দাঁতে দাঁত চেপে সে হিংস্রভাবে হিসিয়ে উঠল, জানোয়ারের বাচ্চা, তুই সরে যা আমার সামনে থেকে, নয়তো আজ তোর বুকটা আগে ঝাঁঝরা করে দেব, তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচ করব। অন্তুকে এই মুহূর্তে এক খ্যাপাটে বাঘিনীর মতো লাগছে, ঠিক যেন কোনো মানসিক বিকারগ্রস্ত পাগলিনী। সাপের মতো ফোঁসফোঁসানি আর বিক্ষিপ্ত নিঃশ্বাসে তার বুক দুলছে। জয় খানিকটা থমকে গেল, ভ্রু কুচকাল। তবুও এই ভয়াবহ পরিস্থিতিতেও সে হো হো করে হেসে উঠে বলল, কিন্তু তোর তো হাত কাঁচা শালির মেয়ে, গুলি জীবনেও নিশানায় লাগবে না। বড়জোর অজায়গায় লেগে আমার সর্বনাশ হবার চান্স আছে, নয়তো গোডাউনের খোঁজই হবে। পিস্তলটা দে, আমার হাতে দে। খালি খালি মানুষ মেরে কি লাভ? তার চেয়ে বড় কথা, পিস্তলে তো বুলেট নাই। অন্তু কোনো উত্তর দিল না। সে চোখের পলকে পিস্তলের নলটা ডান দিকে ঘুরিয়ে দেওয়াল বরাবর ট্রিগার চাপল। সাইলেন্সারের বদৌলতে পিচ করে একটা মৃদু শব্দ হল। গুলিটা ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে বিঁধে গেল। অন্তু পিস্তলের পেছনের ধাক্কা বা রিকয়েল সামলাতে না পেরে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল। তার ডান হাতটা ঝিনঝিন করছে, যেন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। অন্তু জয়ের চোখের দিকে সপাট দৃষ্টিতে তাকিয়ে সগর্বে বলল, বুলেটহীন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি। গোটা ঘর এবার যেন কবরের মতো নিস্তব্ধ। কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। সবার চোখ যেন কোটর থেকে ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অন্তর বিদ্রোহী নিঃশ্বাসের আওয়াজ কেবল সেই বদ্ধ ঘরে ঘুরপাক খাচ্ছে। কামরুল ভয় পেয়ে ছুরিটা আরও শক্ত করে বাচ্চাটার গলায় চেপে ধরল। সে নিজেকে বাঁচানোর তাগিদে অন্তুকে সতর্ক করে কাঁপা কাঁপা গলায় বলল, এই আপনি পিস্তল নামান।
নইলে এক মুহূর্তের মধ্যে গলাটা 2 ভাগ কইরালামু। কইলাম, কোনো লাভ হইব না। পিস্তল নামান, ছাইড়া দিতাসি। অন্ত বিন্দুমাত্র নড়ল না। সে লক্ষ্য স্থির রেখে ঘৃণা ভরে উত্তর দিল, প্রথমত তুই মরবি তো এমনিতেও, আর এই পিস্তলের গুলিতেই। দ্বিতীয়ত, তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত চলবে, আর শুয়োরের বাচ্চা, তৃতীয়ত, যদি ওকে মারিসও তার পরের মুহূর্তেই তুইও মরবি। লাভ কি? ছেড়ে দে, ছাড়। অন্তুর সেই ছাড় শব্দের গর্জনে গোটা ঘর যেন প্রতিধ্বনিত হল। জয় স্তম্ভিত হয়ে তাকিয়ে দেখছে এই অন্য এক অন্তকে। তার মাথার ওড়না পড়ে গেছে, চুলের বড় খোঁপাটা অগোছালো, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। জয়ের বুকের ভেতর হঠাৎ এক তীব্র অস্বস্তি দানা বাঁধল। যে মেয়েটার মুখ একসময় কেউ দেখেনি, তাকে আজ সে কোন নরকে নামিয়ে এনেছে। অন্তুর ঘরমাক্ত শরীর আর টকটকে লাল চোখের নাকের পাটা শক্ত হয়ে আছে। জয় এখন স্রেফ কোনো এক চরম অঘটনের অপেক্ষা করছে, কারণ সে জানে আজ অন্তুর হাতে শেষ অস্ত্রটা উঠে গেছে। জয় এক মুহূর্তের জন্য গভীর ভাবনায় ডুবে গেল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন অন্তু পলাশকে মারার জন্য হাতে ছুরি তুলে নিয়েও শেষ পর্যন্ত পারেনি। পিছিয়ে এসে জয়ের হাতেই ফিরিয়ে দিয়েছিল অস্ত্রটা। কেন? সেদিন কি পেছনে জয়ের ছায়া ছিল বলেই সে দুর্বল হয়ে পড়েছিল? আজ এই অবরুদ্ধ নিশীথে, এই অন্ধকার বড় ঘরে অন্তুর পাশে কেউ নেই। সে আজ সম্পূর্ণ একা, আর এই একাকিত্বই কি তাকে আজ এতটা ধ্বংসাত্মক করে তুলল? হামজা কি তবে ঠিকই বলে, নারী কারো অবলম্বনে থাকলে যতটা দুর্বল, সেই অবলম্বনটুকু হারিয়ে ফেললে সে ততটাই সংহারক। নারী তার পুরুষ সঙ্গীর আশ্রয়ে ভীষণ কোমল ও নারীসুলভ, কিন্তু একা হয়ে পড়লে সে অসীমে সর্বনাশা। কামরুলের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে বাচ্চাটাকে ছাড়তে চাইলেও ভয়ে কুঁকড়ে আছে। কেউ সাহস করে অন্তুর দিকে এগিয়ে যেতে পারছে না, কারণ মাঝখানে যমদূতের মতো দাঁড়িয়ে আছে স্বয়ং জয় আমির। কামরুল এক মুহূর্তের জন্য ভাবল, বাচ্চাটাকে বাঁচানোর খাতিরে জয়ের বউ হয়তো শেষ পর্যন্ত গুলি চালাবে না। এই অন্ধ বিশ্বাসেই সে এক চরম ভুল করে বসল। ছুরিটা আরও শক্ত করে চেপে ধরল বাচ্চার গলায়। কুচি চামড়ায় ছুরির ধারের পোচে রক্তমাখা চিঁড় ধরল। বাচ্চাটা এবার একদম অসহায় হয়ে হু হু করে কেঁদে উঠল। পরক্ষণেই ঘরে প্রতিধ্বনিত হল সাইলেন্সার লাগানো পিস্তলের সেই ভোঁতা আওয়াজ। প্রথম গুলিটা কামরুলের গায়ে লাগল না। তার ডান হাতের বাহুর সামান্য পাশ কাটিয়ে পেছনের এক লোহায় গিয়ে বিঁধল। কিন্তু অন্তু থামল না। কামরুলের মস্তিষ্ক তাকে সরে যাবার নির্দেশ দেওয়ার আগে দ্বিতীয় গুলিটা ধেয়ে এলো। গুলিটা কামরুলের বক্ষপিঞ্জরের ঠিক নিচের কিনারায় বিঁধে গেল। অন্তুর হাত খুবই কাঁচা, আর মাত্র 2 ইঞ্চি এদিক ওদিক হলেই হয়তো লক্ষ্যভ্রষ্ট হতো। কিন্তু এবার আর হল না। কামরুল ধপ করে মেঝের ওপর আছড়ে পড়ল। কিছুক্ষণের জন্য তার জ্ঞান ছিল। রক্তের ঝিরঝিরে স্রোত বইতে শুরু করল মেঝেতে। গলা কাটা মুরগির মতো কিছুক্ষণ ছটফট করল তার দেহটা, তারপর নিস্তেজ হয়ে এলো। পরের লক্ষ্য ছিল রবিউল। অন্তুর হাত থেকে বেরোনো বুলেট তার গায়ে লাগতেই সে আলগোছে লুটিয়ে পড়ল। মুখ দিয়ে এক বিকট শব্দ বেরিয়ে এলো। তারপর আরও একটি গুলি চলল, যা শূন্যে মিলিয়ে গেল। কিন্তু তারপরের বুলেটটি বাপ্পি মণ্ডলের পা ফুঁড়ে চলে গেল। বাপ্পি এক গা শিউড়ে ওঠা আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল। বুলেটটি তার পায়ের হাড় এপার ওপার করে দিয়েছে। তার সেই তীব্র যন্ত্রণার গোঙানি কানে সহ্য করা যাচ্ছিল না। অন্তুর হাত এবার পুরোপুরি অবশ হয়ে এলো। পিস্তলটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। তার 2 হাতের স্নায়ু যেন অকেজো হয়ে গেছে। হাত নাড়ানোর ন্যূনতম শক্তিও আর অবশিষ্ট নেই। পুরো ঘরটা এখন এক ভৌতিক নিস্তব্ধতায় ঢাকা। মেঝেতে লুটিয়ে আছে 3টি দেহ। বাপ্পি তখনও জ্ঞান হারায়নি। তার করুণ আর্তনাদে ঘরটা যেন নরকের কোনো এক কক্ষ হয়ে উঠেছে। দোলন সাহেব পাথরের মতো চুপচাপ বসে রইলেন। দৃশ্যটা কোনো ট্র্যাজেডি নাটকের চেয়েও বেশি নাটকীয়। অথচ লোকে জানে না, জীবনের চেয়ে বেশি নাটকীয়তা আসলে আর কোথাও থাকে না। জয় ধীরে ধীরে আবার সেই লোহার খণ্ডের ওপর গিয়ে বসল। মুরসালিন চোখ বুজে দেওয়ালের সাথে মাথা হেলিয়ে দিল।
যন্ত্রণায় তার শরীর ঝিমিয়ে আসছে। জয়কেও আজ অদ্ভুত ক্লান্ত দেখাচ্ছে। কোনো কথা নেই, কোনো উত্তেজনা নেই। সে কেবল ঝিম ধরে চুপচাপ বসে রইল।